আজকে আমরা জ্যামিতির রেখা পড়ব। রেখা জিনিসটা কি? রেখা হলো একটা জ্যামিতিক বিন্দুর চলার পথ, অথবা আমরা যদি বলি একটু যে একটা ডট, ধরো একটা বিন্দু, তাই না? আমরা জানি এটা বিন্দু, বিন্দুটা চলার পথ, মানে এই যে বিন্দুটা যে চলতেছে, এই যে চলার পথটা, এই পথটাকে বলতেছে রেখা। হ্যাঁ, সেটাই হচ্ছে আমাদের এইভাবে করে লিখছে যে রেখা হলো জ্যামিতিক বিন্দুর চলার পথ যার কেবল দৈর্ঘ্য আছে, অর্থাৎ এটা শুধুমাত্র এই যে একদিক দিয়ে যে দৈর্ঘ্য আছে, এটার কোনো প্রস্থ নাই, এটার কোনো উচ্চতাও নেই। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি রেখা জিনিসটা কি। সাধারণত রেখা দুই রকম হয়, একটা হচ্ছে সরল রেখা হয়, একটা হচ্ছে বক্ররেখা হয়। রেখা দুই রকম হয়, ঠিক আছে, সরল রেখা, বক্ররেখা। ঠিক আছে, আমরা যদি বইয়ে দেখি, বইয়ে রেখার বৈশিষ্ট্য আছে, বাট সংজ্ঞা নেই। যদি সংজ্ঞা চায় তাহলে আমরা এটা দিব যে রেখা হলো জ্যামিতিক বিন্দুর চলার পথ যার কেবল দৈর্ঘ্য আছে কিন্তু কোনো প্রস্থ নেই। ঠিক আছে, ওকে। এরপরে যদি আমরা যাই, বইয়ে কি দেওয়া আছে? এই যে বইয়ে রেখার কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। হ্যাঁ, যে একটি রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। এই যে বললাম যে এটার কোনো নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই, রেখা কতটুকু যাবে সেটা তো আমরা জানি না, তাই না? একটি রেখার প্রান্ত বিন্দু নেই। ঠিক আছে, রেখা চলমান, যেতেই আছে, তার মানে সবসময় তীর চিহ্নটা থাকবে। এই যে দেখো, তীর চিহ্ন মানে এটা কি? অবিরাম দুই পাশে যেতেই আছে, এটার কোনো প্রান্ত নাই, এটার কোনো এন্ড নাই, এটার কোনো লাস্ট নাই, সেটাই বুঝাইছে। তারপর আমরা ষষ্ঠ শ্রেণীর 108 নম্বর পৃষ্ঠায় এই যে পয়েন্টগুলো একদম খুবই মনোযোগ দিয়ে পারলে মুখস্থের মতো করে ফেলবো। ঠিক আছে, এগুলো থেকে MCQ 100-100 আসে, ইনফ্যাক্ট বড় ক্লাসও এখান থেকে MCQ আসে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা একটু বুঝি যে কী লিখছে। প্রথমটা কি বলছে, যে এখানে কী লিখছে? বিন্দু রেখা তল সম্পর্কিত কয়েকটি প্রয়োজনীয় ধারণা। ঠিক আছে, তাহলে আমরা প্রথমটা দেখি, দুইটি বিন্দুর মধ্য দিয়ে একটি এবং কেবলমাত্র একটি সরলরেখা আঁকা যায়। আচ্ছা, আমরা যদি একটু কল্পনা করি যে এখানে দুইটা বিন্দু, মনে করো এখানে বা এখানে দিলাম। হ্যাঁ, আমি কিন্তু র্যান্ডমলি দিছি, সরাসরিতে নিই। তো এখানে দুইটা বিন্দু বলছে, এই দুইটা বিন্দুর মধ্যে এই যে দেখো কয়টা সরলরেখা হইতে পারে? বড়জোর একটাই তো হইতে পারে। আমরা কি মানে অনেকগুলো আঁকতে পারবো? অনেকগুলো কিন্তু আঁকতে পারবো না। সরল রেখা মানে সোজাভাবে যায় তো একটাই, কেবলমাত্র একটা, তাই না? তো এটাই বলছে যে যে কোনো দুইটা বিন্দু যদি নাও, সেটাতে কি হবে? সেটাতে যদি তুমি রেখা টানো, সরল রেখা টানো, তাহলে কেবলমাত্র একটা সরলরেখাই হবে, সেটাই বলছে। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে? যে দুইটি বিন্দুর মধ্যে দিয়ে একটি এবং কেবল একটি সরলরেখা আঁকা যায়। ঠিক আছে, যেসব বিন্দু একই সরলরেখায় অবস্থান করে তাদেরকে সমরেখ বিন্দু বলা হয়। তার মানে এই যে এই সরলরেখার মধ্যে এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এই যে অনেকগুলো বিন্দু পাশাপাশি, একটা আরেকটাকে কি বলতেছে? সমরেখ বিন্দু। সমরেখ মানে ওই সরলরেখার মধ্যে পাশাপাশি থাকে বিন্দুগুলো। হ্যাঁ, একটি রেখাংশের দৈর্ঘ্যই তার প্রান্ত বিন্দুদের দূরত্ব। এখন এখানে রেখাংশের কথা বলছে, রেখার কথা বলে না। রেখাংশ জিনিসটাকে একটা রেখার অংশ বিশেষ। হ্যাঁ, একটা রেখাংশ মানে রেখার অংশ। তাহলে অংশ বিশেষ যদি মনে করো এ আর বি একটা রেখা মনে করো। ঠিক আছে, এখন এখান থেকে আমি সি আর ডি একটা রেখাংশ নিলাম। রেখাংশর কিন্তু এই যে প্রান্তবিন্দু আছে, তাই না? যে আমি কেটে নিয়েছি, সেটাই বলছে যে একটি রেখাংশের দৈর্ঘ্য তার প্রান্তবিন্দু দেওয়ার দূরত্ব, মানে এই যে প্রান্তবিন্দু মানে যেখানে শেষ হয়েছে, এইটার ভিতরে যে দূরত্বটা, এটাই হচ্ছে রেখাংশ। ঠিক আছে, এই কথাটাই বলছে। এরপর কি বলছে? এরপরে বলছে যে প্রান্তবিন্দুদ্বয় ছাড়া রেখাংশের অন্য যে কোনো বিন্দুকে ওই রেখাংশের অন্তস্থ বিন্দু বলা হয়। ওকে, তাহলে এখানে আমরা যদি শুনি যে এখানে আমরা দেখলাম কি, যে এই যে এখানে রেখাংশটা নিলাম আমরা সিডি, তাই না? আর বলছে যে প্রান্ত বিন্দু ছাড়া মানে সি আর ডি বাদে আমরা যদি ভিতরের যে কোনো দুইটা বিন্দু নেই এবং ওই রেখাংশ মধ্য দিয়ে যে কোনো দুটা, মনে করে এখান থেকে এই পর্যন্ত একটা বিন্দু নিলাম। হ্যাঁ, তাহলে এই বিন্দুটাকে বলতেছে অন্তস্থ বিন্দু। মনে করে একটা বিন্দু নিলাম, এই যে নিলাম, তাহলে এটাকে বলতেছে অন্তস্থ বিন্দু, যেহেতু রেখাংশের ভিতরে এটাই বলছে। এরপর বলছে যেমন হচ্ছে কি, এখানে কিছু উদাহরণ দিচ্ছে। দেখো উদাহরণ দিয়ে মানে যে আমি এ বি দিয়ে দেখাইছি, এখানে দিয়েছে পিআর রেখাংশে অন্তস্থ কোনো বিন্দু কিউ হলে, তাহলে এই যে দেখো কিউ হলে, এই যে দেখো পি আর একটা রেখাংশ, এই যে আমি একটু আগে যে সিডি দিয়ে দেখাইছি এটাই পিআর ভিতরে একটা অন্তস্থ বিন্দু নিয়েছে কিউ, তাহলে এটা কি হবে? পি কিউ প্লাস কিউ আর ইজ ইকাল টু পিআর। তো এটা স্বাভাবিক না, মানে এটা শুধুমাত্র মধ্যে আছে দেখে না, এটা যদি এখানেও থাকতো, এটা যোগ এটা মূলত পুরোটা এটাই তো হবে, তাই না? আমি আরেকটু যদি ভালো করে বোঝাই তাহলে কীভাবে হবে, যে মনে করো যে এখানে বলছে কি, যে এখানে
পি আর এখানে আর, এটা হচ্ছে একটা রেখাংশ। এই রেখাংশের মধ্যে যে কোনো একটা, এখানে মধ্যে নিচে আমি মনে করি এই সাইডে নিলাম একটা, হ্যাঁ, যে এখানে কিউ নিলাম, তাহলে এতটুকু আর এতটুকু যোগ করলে পুরাটাই তো হবে, তাই না? এটাই বলছে যে পি কিউ মানে এতটুকু প্লাস কিউ আর ইজিক্যাল টু মানে এটা যোগ এটা ইজিক্যাল টু পুরাটা পি আর, সেম এই জিনিসটাই বলছে। ওকে, তারপরে আমরা 5 নাম্বারটাতে যাই। 5 নাম্বারটা বলছে একই সমতলে দুইটি রেখা একটি এবং কেবলমাত্র একটি বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে। তার মানে বলছে কি একটাই যদি সমতল হয়, একটাই যদি স্পেস হয় মানে সারফেস হয়, সেই সমতলে দুইটা রেখা একটি কেবল একটি মানে দুইটা রেখা, এখানে একটা রেখা এখানে রেখা, দুইটা রেখা একটা সমতলে যদি একটাকে ক্রস করে, ঠিক আছে, এই যে একটা আরেকটা দুইটি রেখা একটি এবং কেবলমাত্র একটি বিন্দুতে পরস্পরকে ছেদ করে, ঠিক আছে। তার মানে হচ্ছে গিয়ে একটা সমতলে মনে করো এটা একটা সমতল সারফেস স্টেজ, এখানে ধরো, তাহলে এখানে মনে করো একটা সরলরেখা, এখানে মনে করো আটটা সরলরেখা, এই দুইটা সরলরেখা একটা বিন্দুতেই খালি আমাদের ছেদ করবে। ছেদ মানে ক্রস করা, হ্যাঁ, ছেদ মানে ছিন্ন করা, ক্রস করা, এটার কথাই বলছে। ওকে, তারপরে 6 নাম্বারটা কি বলছে? 6 নাম্বারটা বলছে যদি দুইটি বিন্দু একই সমতলে অবস্থান করে তবে তাদের সংযোগ রেখা সম্পূর্ণভাবে ওই তলে অবস্থান করে। তার মানে দুইটা বিন্দু যদি একটা সমতলে মানে যে দেখালাম যে একটা সমতলে অবস্থান করে, তখন তাদের যে সংযোগ রেখা মানে এখানে বলছে যে ধরো এখানে বলছে কি দুইটা বিন্দু যদি একটা সমতলে থাকে, তো তাদের ভিতরে যে সংযোগ রেখা, ঠিক আছে, যে সংযোগ রেখা সেটা সম্পূর্ণভাবে ওই তলেই অবস্থান করবে। মানে এই যে এটা যদি আমি এই সারফেসে আঁকি তাহলে এই সারফেসই থাকবে, এটা অন্য কোথাও কোনো সারফেসে যাবে না, ঠিক আছে। এটা সিম্পল কথা বলছে, ঠিক আছে। তাহলে এই 6টা আমরা খুবই ভালো করে শিখবো, হ্যাঁ, এবং বুঝবো। এগুলো ছিল আমাদের বেসিক। ওকে।